হাই স্টুডেন্টস, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রার 5 নম্বর স্কুল যে রয়েছে ফিজিক্যাল সায়েন্সের, সেই 5 নম্বর স্কুলটা যে কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশনগুলো এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। চলো শুরু করি। না, স্কুলটা হচ্ছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। 1 নম্বরে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে পুনর্বাক্যে লেখো। অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে 4.5 গ্রাম জলে অণু সংখ্যা কত? এটা হবে কি n/4। আমরা জানি H2O ওর আণবিক ভর কত কত 18। তাহলে কি 18কে যদি আমরা 4.5 দিয়ে ভাগ করি সেটা কি হবে না 4 বাড়ায়, আর অ্যাভোগাড্রোর সংখ্যা কত হবে n/4। তাহলে জল অণুর সংখ্যা n/4। 1.5 মোল নাইট্রোজেন অণুর ভর কত হবে না 42 গ্রাম, কারণ নাইট্রোজেন অণুর ভর কত, নাইট্রোজেনের এন এর 14 মানে 28, তাহলে 1 মোল হচ্ছে কি 28। তাহলে 1.5 মোলে কত থাকবে, তাহলে 28কে 1.5 দিয়ে গুণ করবো, পেয়ে যাবো আমরা 42 গ্রাম। এর পরেরটা দেখো, একটি ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই একই দৈর্ঘ্য কিন্তু দ্বিগুণ ব্যাসার্ধের অপর একটি ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক হবে কত না ওটাও ওয়াই হবে। তারপরটা দেখো, জলের যে ধর্মের জন্য একটি ছোট মাকড়সা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো ওটা হচ্ছে পৃষ্ঠটান। তারপর এটা দেখো, প্রদত্তগুলির মধ্যে কোনটির উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে? এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এর হোল 2, বিয়েরটা হবে। তারপর এটা দেখো, প্রদত্ত কোনটি অ্যাসিড লবণ গঠন করতে পারে না? এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড মানে সি এরটা CH3COOH। তারপর একটা দেখো, কারণ এটা হবে না, কারণ তার একটি মাত্র ওই হাইড্রোজেন CH3COO মাইনাস আর H প্লাস এটাই ভাঙে, তাহলে একটা মাত্র প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, এই জন্য এটা অ্যাসিড লবণ তৈরি করতে পারে না। তারপর একটা দেখো, সাতেরটা, প্রদত্তগুলির মধ্যে কমলালেবুর পিএইচ মাত্রা কত হতে পারে না কমলালেবু যেহেতু অ্যাসিডিক তাহলে এর পিএইচ অলওয়েজ বি 7-এর কম হবে, মানে এখানে 4 অপশনের মধ্যে 4 হবে। আচ্ছা, ঋণাত্মক হতে পারে না বস্তুর গতিশক্তি, এটা একটা প্রমাণও আমি অন্য ভিডিও করেছি, তোমরা দেখতে পারো, অন্য স্কুলে ভিডিওতে রয়েছে এটা, কেন এটা ঋণাত্মক হতে পারে না। এর পরেরটা দেখো, 2-1 3.55 গ্রাম ক্লোরিনের এসটিপিতে আয়তন কত? দেখো এখানে সম্পূর্ণ আমরা প্রথমে ক্লোরিন গ্যাসের যে আণবিক গুরুত্ব ওটা বার করব। যেহেতু একটা Cl এর 35.5, তাহলে Cl2 মানে অণুতে দুটো পরমাণু রয়েছে, তাই 2 দিয়ে গুণ করে আমরা আণবিক গুরুত্ব বার করে নিলাম 71 গ্রাম পার মোল। আমরা জানি কি না 1 মোল বা 71 গ্রাম ক্লোরিন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে অতএব কি হবে, একে কত হবে না 22.4/71, আর 33.55 গ্রামে আয়তন কত হবে, ক্লোরিন গ্যাসের আয়তন কত হবে 3.55 দ্বিগুণ হয়ে যাবে, ওটা কাটাকাটি করলে 1.12 লিটার হবে। তাহলে উত্তর হচ্ছে কি না 1.12 লিটার। তারপর দেখো অথবা শূন্যস্থান পূরণ করো, 1 মিউ মানে কত, এটা হচ্ছে 10⁻⁻6 মিটার। এর পরেরটা দেখো, সত্য বা মিথ্যা লেখো। উষ্ণতা বৃদ্ধিতে তরলের সান্দ্রতা বাড়ে, এটা মিথ্যা। উষ্ণতা বাড়লে তরলের সান্দ্রতা হ্রাস পায়। এটা দেখো, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। পৃষ্ঠটান মানে আমরা কি জানি না বল বাই দৈর্ঘ্য। বল মানে কি জানি আমরা না, বল মানে আমরা জানি মানে F সমান m ইন্টু এ। হ্যাঁ, এম এর তো এম, আর এর আবার কি L⁻²। তাহলে বলের হলো m L⁻², ওকে আমরা কত দিয়ে ভাগ করব, এল দিয়ে। তাহলে এল কেটে গেল m⁻², তাহলে উত্তর হলো কি mt²। এরপরে দেখো 2-4, শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ ড্যাশ নীতিতে কাজ করে, এটা হচ্ছে সাইফন। অথবা দেখো তারপর 2-4 অথবা রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? এটা হবে ইস্পাত। এর কারণটা অন্য ভিডিওতে যদি তোমরা পাও ভালো, কিন্তু এটা হচ্ছে উত্তরটা হবে ইস্পাত। 2-5 দেখো, কোন কলয়েডে দ্রবণের বিস্তৃত দশা তরল ও বিস্তার মাধ্যম কঠিন হলে তাকে ড্যাশ বলে, তাকে জেল বলে। এখানে বিস্তৃত দশাটা তরল আর বিস্তার মাধ্যমটা হচ্ছে কঠিন, তাহলে এটা হচ্ছে কি জেল। আচ্ছা, বিলীয়মান রং প্রস্তুতিতে কোন নির্দেশক ব্যবহার করা হয় না ফেনফথিলিন। 2-7 দেখো, বল ও বেগের গুণফল কোন ভৌত রাশি নির্দেশ করে? বল ইন্টু ব্যাগ মানে দেখো এখানে বল ইন্টু ব্যাগ সমান কি হবে না অ্যাকচুয়ালি এখানে ক্ষমতাকে নির্দেশ করে। কারণ দেখো বল আর বেগকে আমরা কি লিখতে পারি, হ্যাঁ উপর নিচকে আমরা বল তো বলই থাকলো, আর বেগ সমান কি সরণ বাই সময়।
আবার বল ইন্টু সরণ গুণ হয়ে কার্য হয়ে গেল, কার্য বাই সময়, আর কার্য বাই সময় মানেই ক্ষমতা, তাহলে উত্তরটা হবে ক্ষমতা। আটেরটা দেখো, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়? এটা হচ্ছে 90 ডিগ্রি হলে। এটা কেমন ভাবে হচ্ছে, এটা এফ ইন্টু ডি কস থিটা, এটা তোমাদের যেহেতু ক্লাস 9-এ সাইন কস থিটা এরকম কিছু তোমাদের নেই, তবে জেনে রাখো এটা 90 ডিগ্রি, এটা ব্যাখ্যাটাও দেওয়া আছে এখানে। এর পরেরটা দেখো, একটি CH4 অণুর প্রকৃত ভর নির্ণয় করো। মিথেন CH4 আণবিক ওজন বার করে দেখো, কার্বনের 12 আর অক্সিজেনের 1 করে হয়, 4টা অক্সিজেন 4 × 1 আর 12, 12 4 16 হয়ে গেল। আমরা জানি 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যক, 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক অনুভর হচ্ছে 16 গ্রাম, মানে 6.022 × 10⁻23 অনুভর হচ্ছে 16 গ্রাম। তাহলে কি দেখো, একটি CH4 অণুর প্রকৃত ভর কত হবে? মোট ভর 16 গ্রাম বাই 6.022 × 10⁻23, এটা দিয়ে ভাগ করলে হয় 2.657 × 10⁻23। তাহলে একটি CH4 অণুর প্রকৃত ভর হচ্ছে 2.657 × 10⁻23 গ্রাম। 3.2 এর দেখো, বার্নৌলি নীতি, না কোনো আদর্শ তরলের ধারারেখ প্রবাহে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে তরলের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি সমষ্টি সর্বদা ধ্রুবক থাকে, মানে তিনটার যোগফল কনস্ট্যান্ট হয়। হ্যাঁ, এবার দেখো এইটা সুন্দরভাবে এখানে দেওয়া আছে, এটা তোমরা গাণিতিক রূপটাও দেখে নাও। এবার দেখো 3-2 অথবা D1 ও D2 ঘনত্ব বিশিষ্ট সমান ভরে দুটি তরলকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে? এখানে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে সমাধানটা। প্রতিটি তরলের ভর ধরি m, তাহলে প্রথম তরলের আয়তন V1 সমান m/d1, দ্বিতীয় তরলের আয়তন V2 সমান m/d2। যেহেতু ভরটা সমান ধরে নিয়েছি কিন্তু ঘনত্ব সমান, ঘনত্ব হচ্ছে আলাদা আলাদা, আর আমরা জানি আয়তন সমান ঘনত্ব, ভর বাই ঘনত্ব। তাহলে মিশ্রণের মোট ভর কত হবে? m1 m2 সমান 2m। আর মিশ্রণের মোট আয়তন কত হবে? না V সমান V1 V2, যোগ করলে হচ্ছে কি, দেখো এটা m/d1 প্লাস m2/d2, m কমন নিলাম, a1/d1 প্লাস 1/d2। এবার দেখো এটা এলসিএম করে m × d1 প্লাস d2/d1 d2। অতএব মিশ্রণের মোট ঘনত্ব কত হবে? না মোট ভর বাই মোট আয়তন। মোট ভর কত ছিল? 2m, আর মোট আয়তন m d1 প্লাস d2/d1 d2, mm কেটে গেল 2m, আর d1 d2টা উল্টে গিয়ে উপরে d1 d2 চলে গেল, আর নিচে d1 প্লাস d2 হলো। এরপরে স্টেপে কেটেছে যে mm কেটে গেছে, তাহলে থাকলো কি 2d1 d2 বাই d1 প্লাস d2। তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে? 2 × d1 d2 বাই d1 প্লাস d2। 3-3 দেখো, বীজ কেলাসন কাকে বলে? শিল্পক্ষেত্রে এর একটি ব্যবহার উল্লেখ করো। বীজ কেলাসন হচ্ছে কোনো পদার্থের অতিপৃক্ত দ্রবণের বাইরে থেকে ওই পদার্থেরই একটি ছোট বিশুদ্ধ কেলাস যোগ করে দ্রুত বড় আকারে কেলাস প্রস্তুত করার পদ্ধতি হচ্ছে বীজ কেলাসন। আর শিল্পক্ষেত্রে ব্যবহার হচ্ছে চিনি শিল্পে বা বিভিন্ন ওষুধ তৈরিতে সুনির্দিষ্ট আকারে বিশুদ্ধ কেলাস প্রস্তুত করতে এই পদ্ধতিটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এবার দেখো, তামাকের গাঢ় নাইট্রিক অ্যাসিড সহযোগে ফোটানো হলে কি ঘটবে? না তামা মানে কপার এর সাথে গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কপার নাইট্রেট ও বাদামি রঙের নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন করে। নিচে রিয়াকশনে দেওয়া আছে দেখো, Cu+, এটা হচ্ছে কপারের সংকেত, 4HNO3 নাইট্রিক অ্যাসিড 4 অণু বিক্রিয়া করে CuNO3 2, কপার নাইট্রেট হচ্ছে নীলাভ দ্রবণ, আর NO2 2 অণু অক্সিজেন বেরিয়ে যাচ্ছে গ্যাস আকারে, আর 2 অণু। এবার দেখো 3-4 অথবা দেখো, গাঢ় কষ্টিক সোডা দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলে কি ঘটবে? সমীকরণ লেখো। না দেখো, গাঢ় কষ্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা বলি NaOH, এটা হচ্ছে দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট ও হাইড্রোজেন উৎপন্ন হয়। দেখো Al2L প্লাস 2NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, আর H2O জল রয়েছে, তাহলে 2NaLO2 মানে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয় আর হাইড্রোজেন উৎপন্ন হয়। 3-5 দেখো, 2 কেজি ভরের একটি বস্তুকে m ভরের উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে? এখানে দেখো আমরা এখানে যে কৃতকার্য সমান হচ্ছে স্থির শক্তি বৃদ্ধি m × g × h। হ্যাঁ, এখানে ভর 2 কেজি দেওয়া আছে, উচ্চতা m আছে, উচ্চতা h সমান 5 মিটার আছে, আর অভিকর্ষজ ত্বরণ এখানে SI পদ্ধতিতে দিব 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এখানে m2 × g এর মান দিয়েছে SI পদ্ধতি 2.8, আর এই উচ্চতাও আমরা মিটারে নিয়েছি 5, ওটা গুণ করলে 98 জুল হচ্ছে। আর এটা হচ্ছে অথবা 3-এর অথবা দেখো, 3-5 অথবা, ধনুকের সাহায্যে তীর ছোড়ার সময় ধনুকের ছিলা টেনে ধনুকটিকে বাঁকানো হয় কেন? না ধনুকের ছিলা টেনে ধনুকটিকে বাঁকালে তার জ্যামিতিক আকারের পরিবর্তন ঘটে, এর ফলে প্রস্তুত বল ধনুকের মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়, আর তীরটি ছেড়ে দিলে ওই সঞ্চিত স্থিতিশক্তি দ্রুত গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং তীরটিকে তীব্র বেগে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। মানে হচ্ছে স্থিতিশক্তি সঞ্চয়ের ফলে, আর স্থিতিশক্তিটা পরবর্তীকালে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই জন্য আমরা তীরের ছিলাটিকে টেনে বাঁকানো হয়, মানে বাঁকায় আর কি। এরপরে দেখো গ্রুপ ডি এর 4-এর দেখো একটা
মোলার আয়তন না নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অবশ্যই উল্লেখ করবে তাপমাত্রা চাপ। 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ, হ্যাঁ, যে আয়তন অধিকার করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আর হচ্ছে এসটিপিতে মান কত না, এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে কোনো আদর্শ গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার বা ওকে 22,400 ঘন সেমি বলতে পারো বা সেন্টিমিটার কিউব। সংকেত ওজনের ব্যবহার না আয়নীয় বা তড়িৎযোজী যৌগ যেমন NaCl, এটা তড়িৎযোজী যৌগ, এবং কারণ তড়িৎযোজী বলা হয় কেন, এটা জলীয় দ্রবণে Na+Cl- ভেঙে যায়। ক্ষেত্রে আণবিক ওজন কথার পরিবর্তে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয়, কারণ এদের ক্লাসের মধ্যে কোনো পৃথক অণুর অস্তিত্ব থাকে না। মানে NaCl কে যদি আমরা জলের দ্রবণ দিই, ওটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে Na+Cl- ভেঙে যায়, ওটা NaCl রূপে থাকে না। এরপরে দেখো 4 দাগের একের অথবাটা অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে। এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করে। দেখো অ্যাভোগাড্রো সংখ্যা যে কোনো পদার্থের 1 গ্রাম অণু বা 1 মল পরিমাণে যত সংখ্যক অণু বর্তমান থাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এর মান হচ্ছে 6.02 × 10⁻23। আবার অক্সিজেন পরমাণুর সংখ্যা কিভাবে নির্ণয় করবে দেখো না, মোল, প্রথমে মোল নির্ণয় করবে, কত মোল কার্বন ডাইঅক্সাইড। দেখো মোল সংখ্যা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি 11.2 লিটার যে দেওয়া আছে, এই 11.2 লিটারে কার্বন ডাইঅক্সাইডের কত মোল আছে এখানে, তো দেওয়া আছে 11.2 লিটার, আর মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, ভাগ করলে হচ্ছে 0.5 মোল। এবার অণু সংখ্যা নির্ণয় করবো, কার্বন ডাইঅক্সাইড মলিকুলস কতগুলো আছে দেখো, ও 0.5 মোলকে 6.02 দিয়ে গুণ করলে টোটাল অণু সংখ্যা পেয়ে যাবো। এরপরও বার করবো অক্সিজেন পরমাণুর সংখ্যা, কারণ CO2-তে 2টো অক্সিজেন পরমাণু আছে, তাহলে ওই যে 3.011 ইন্টু 10⁻23 পেলাম না, ওকে আবার 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো 6.022 10⁻23 অ্যাটমস। এরপর দেখো 4-2 একটা আর্কিমিডিসের নীতি লেখো। ভাসমান বস্তুর আপাত ওজনের মান শূন্য হয় কেন। দেখো আর্কিমিডিসের নীতি কি না, কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয়, স্থির কথাটা অবশ্যই লিখবে, চলো কোনো প্রবাহী তরল নয়, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস বস্তুটি দ্বারা প্রসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তোমরা জানো জলে কোনো বস্তু তুমি উঠে দেখো হালকা হালকা লাগে, তাই না, জলের বাইরে ভারী লাগে কিন্তু জলের মধ্যে দেখে হালকা লাগে। এর কারণ হচ্ছে ওইটাই, ওই যত জল প্রসারিত করলো ওইটা হচ্ছে ও তার ওজনের সমান হয়ে যায়, এই জন্য একটা এরকম সৃষ্টি হয়। আর ভাসমান বস্তুর ক্ষেত্রে আপাত ওজন শূন্য হওয়ার কারণ হচ্ছে কি না, যখন কোনো বস্তু তরলে ভাসে তখন বস্তুর নিচের দিকে প্রযুক্ত বল ওজন এবং বস্তু দ্বারা এবং তরল দ্বারা বস্তুর উপর ঊর্ধ্বমুখী প্রযুক্ত প্লবতা বল পরস্পর সমান ও বিপরীতমুখী হয়। হ্যাঁ, এই প্লবতা আর বস্তুর ওজন একটা হয়, আর বস্তুর উপর একটা ক্রিয়া করে নিচের দিক থেকে উপরে, এটা হচ্ছে প্লবতা বলে বা বাউন্সি বলে। হ্যাঁ, পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, ফলে বস্তুর ওজন ফলে বস্তুর উপর মানে নেট কার্যকর মানে মোট কার্যকর বল শূন্য হয়ে যায় এবং বস্তুর আপাত ওজন শূন্য বলে মনে করা হয়। এটা হচ্ছে W1 = W2 হয়ে যায়। হ্যাঁ, এটা খুবই সোজা জিনিস, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, ভালো মন দিয়ে এটা বোঝো। এরপর একটা দেখো দ্রাব্যতা কাকে বলে। উষ্ণতার সঙ্গে গ্লোবাল মানে দ্রাব্যতা পরিবর্তনের এর লেখচিত্রটি আঁকো। দ্রাব্যতা কি না, নির্দিষ্ট উষ্ণতায় অবশ্যই উষ্ণতা উল্লেখ করবে। 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত হয় একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে। এবার দেখো এখানে দিয়েছে গ্লোবাল লবণের দ্রাব্যতা পরিবর্তনের ব্যাখ্যা লেখচিত্র। দেখো এখানে দেওয়া আছে, এখানে একদিকে দেওয়া আছে টেম্পারেচার আর নিচে, আর সাইডে দেওয়া আছে সলিবিলিটি। হ্যাঁ, দেখো টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে সলিবিলিটি বাড়ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। হ্যাঁ, এবার দেখো আবার একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে আবার ওটা কনস্ট্যান্ট গিয়ে আবার নিচে কমতে থাকছে। এই গ্রাফটা তোমরা ভালোভাবে দেখে নাও। তারপর এটা দেখো 3 অথবা কলোডীয় দ্রবণ ও প্রকৃতি দ্রবণের মধ্যে 3 পার্থক্য লেখো। না এই দেখো প্রকৃতি দ্রবণ কি হয়, দ্রাবকণার ব্যাস 10⁻8 সেন্টিমিটার কম হয়, আর কলয়েড দ্রবণে বিস্তৃত কণার ব্যাস 10⁻7 সেন্টিমিটার থেকে 10⁻5 সেন্টিমিটার হয়। আর প্রকৃতির স্থায়িত্ব কি, এটি স্বচ্ছ, সমস্ত এবং অত্যন্ত স্থায়ী প্রকৃতি দ্রবণ। আর কলয়েড এটি অস্বচ্ছ, ঈষৎস্বচ্ছ, অস্বচ্ছ স্থায়ী হয়। আর টিন্ডাল প্রভাব এই দ্রবণের টিন্ডাল প্রভাব দেখা যায় না, কিন্তু কলোডীয়তে এই দ্রবণের স্পষ্ট টিন্ডাল প্রভাব প্রদর্শন করে। এই দ্রবণ স্পষ্ট টিন্ডাল প্রভাব প্রদর্শন করে। এরপরে দেখো অ্যাসিড বৃষ্টি কাকে বলে, আর এর একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। টার্টারিক অ্যাসিডের জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়। দেখো বায়ুমণ্ডলে উপস্থিত দূষক গ্যাস যেমন হচ্ছে SO2 মানে সালফার ডাইঅক্সাইড আর NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে যখন অ্যাসিড তৈরি করে এবং বৃষ্টির জলের pH মান 5.6 এর কম হয় তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। ক্ষতিকর প্রভাব কি না, অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল পাথরের তৈরি ঐতিহাসিক স্মৃতিসৌধ যেমন তাজমহল ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়, যাকে স্টোন ক্যান্সার বলে।
উৎপন্ন গ্যাস না টার্ট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে উৎপন্ন হয়। এরপরটা দেখো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখাও যে কোনো গতিতে স্থির শক্তি গতিশক্তি সমষ্টির সর্বদা ধ্রুবক থাকে। দেখো এইটা তোমাদের খুব সুন্দরভাবে এখানে ছবি এঁকে দেখানো হয়েছে। ধরা যাক এম ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এই বিন্দুতে স্থির অবস্থায় আছে, আর বস্তুটি অবাধে পতনের ক্ষেত্রে তিনটি অবস্থান এ বি সি বিবেচনা করা হলো। এ বিন্দুতে উচ্চতায় দেখো গতিবেগ ওখানে জিরো, যেখানে প্রথমে আছে গতিবেগ জিরো ভি জিরো, হ্যাঁ ওখানে সমস্ত শক্তি স্থির শক্তি মানে মোট শক্তি ওখানে এম জি এইচ। এরপরে হচ্ছে কি না বস্তুর উচ্চতা যখন এইচ মাইনাস এক্স তখন স্থির শক্তি এম জি এইচ মাইনাস এক্স, আর গতিসূত্র অনুসারে ভি স্কোয়ার সমান হ্যাঁ ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স, এখানে ইউ মানে জিরো, তাহলে এখানে টু জি এক্স হবে ভি স্কোয়ার মান, আর গতিশক্তি কি হবে হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে এখানে এম জি এক্স হচ্ছে, তাহলে মোট শক্তি কত হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স। এখানে দেখো কাটাকাটি করে এম জি এক্স এম জি এইচ হচ্ছে। আর সি বিন্দুতে তখন পুরো গতিশক্তি স্থির শক্তিটা জিরো, সমস্ত শক্তিটা গতিশক্তি হয়ে যাবে। ওটা দেখো পুরো ক্যালকুলেশন করা আছে, ওখানেও দেখো এম জি এইচ আছে, মানে সমস্ত বিন্দুতে সমস্ত তিনটা শক্তির যোগফল কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে। এরপরে দেখো 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল 12,000 কেজি ভরের একটি গাড়িকে থামানোর জন্য কৃতকার্য জুল এককে নির্ণয় করো। দেখো গাড়ির ভর হচ্ছে 12,000 কিলোগ্রাম, আর প্রাথমিক বেগ কত হচ্ছে ইউ, যেটাকে বলা হয় 12 কিলোমিটার পার আওয়ার, ওকে মিটার পার সেকেন্ডে করছে, হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। মানে 5/18 দিয়ে গুণ করার মানে হচ্ছে যে মানে কিলোমিটার মানে 1000 আর 3600 সেকেন্ড, কাটাকাটি 1000 বা 3600 দেখো কাটাকাটি করলে 5/18 হয়, ওটা দিয়ে গুণ করার মানে হচ্ছে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা অন্তিম বেগ জিরো, যেহেতু এসে ধাক্কা মারছে মানে যেহেতু থামছে শেষে। আর কার্য শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি না গাড়িটি কৃতকার্য গাড়িটি থামাতে কৃতকার্য হতে হবে গাড়ির গতিশক্তির পরিবর্তনের সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ তাহলে কি হবে ডাব্লিউ সমান হাফ ইন্টু 1200 ইন্টু 20 স্কোয়ার মাইনাস জিরো, যেখানে ভি জিরো মানে কি পুরোটা জিরো হয়ে যাচ্ছে, তো অন্তিম বেগ তো ভি ধরেছে, অন্তিম বেগ জিরো মানে কি হাফ এম ভি স্কোয়ার ভি ইকুয়ালস টু জিরো পুট করলে পুরো জিরো হয়ে যাবে অন্তিম বেগটা, হাফ এম মানে অন্তিম গতিশক্তিটা প্রায় জিরো হয়ে যাচ্ছে, তাহলে প্রাথমিকটা হাফ ইন্টু 1200 ইন্টু 20 স্কোয়ার মানে 600 ইন্টু 400, তাহলে 2,40,000 জুল, মানে কৃতকার্য পরিমাণ 2.4 ইন্টু 10⁵ জুল। তাহলে স্টুডেন্ট তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও আমার এই চ্যানেলে, তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা কমেন্টে জানাও তোমাদের কি কি ধরনের ভিডিও প্রয়োজন, কোন কোন টপিকের উপর বা কোন কোন তোমাদের সাবজেক্টের উপর।